হ্যাঁ, সম্প্রতি আমির জামাত একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা আমি মনে করি যে আগামী নির্বাচনে নারী ভোটারদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে। সে বক্তব্যটা হচ্ছে, নারীদের কর্মঘণ্টা তিনি 5 ঘন্টা করার প্রস্তাব দিয়েছেন, এবং তিনি সরকারে আসলে, তার দল ক্ষমতায় আসলে নারীদের কর্মঘণ্টা করা হবে 5 ঘন্টা। এটি একটি বিপ্লবী সিদ্ধান্ত। বাংলাদেশে নারী পুরুষের কর্মঘণ্টা সমান, কিন্তু মহান আল্লাহ তাআলা নারী ও পুরুষকে সমান সক্ষমতা দিয়ে তৈরি করেননি, এটা একটা ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, নারীরা সংসারও সামলায়, আবার চাকরিও করে। এটা নারীদের প্রতি চরম একটা জুলুম এবং বৈষম্য। সন্তান জন্মদান থেকে শুরু করে তাকে দুধ খাওয়ানো, তাকে লালন পালন করা, এর মোস্ট অফ ডিউটি কিন্তু নারীকে পালন করতে হয়। তো সেই নারী যখন আবার কর্মস্থলে যায়, সেখানেও কিন্তু তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না, যদিও আমরা জানি সরকারিভাবে মাত্র 4 মাসের একটা ছুটি দেওয়া হয়। তো সে 4 মাস নয়, আসলে এই একজন শিশুকে বড় করতে তার প্রায় 5 বছর, অ্যাটলিস্ট 2 বছর তো লাগেই। তারপর জন্মের আগে 1 বছর, মোট 3 বছর সময় একজন নারীর লেগে যায়। সেখানে মাত্র 4 মাস ছুটিতে আসলে তার সন্তান ধারণ, তাকে লালন পালন একেবারেই অসম্ভব। সেই অসম্ভব কাজটাকে এবার নারীদের জন্য খুব সহজ করে দেওয়ার জন্য তিনি অফার দিয়েছেন, তার সরকার ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। আমার কাছে মনে হয় এই কর্মঘণ্টা শেষ পর্যন্ত 4 ঘন্টাতেও নেমে আসতে পারে। পুরুষদের 8 ঘন্টা, নারীদের 4 ঘন্টা। অনেকেই বিশ্লেষণ করছেন যে নারীদেরকে কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার জন্য বা কমানোর জন্য এই ধরনের বক্তব্য দেওয়া হতে পারে, কিন্তু এটি সম্পূর্ণই আসলে জামাত বিদ্বেষী, কিংবা এই ডাক্তার শফিক এর ব্যাপারে, ডাক্তার শফিকুর রহমান বিদ্বেষী একটি প্রচারণা। কারণ এই সিদ্ধান্তের ফলে নারীদের কর্মসংস্থান আরো বাড়বে। কিভাবে বাড়বে? নাম্বার ওয়ান, যে নারীরা এখন কর্মসংস্থানে যাচ্ছেন না বা কাজ করছে না, চাকরি করছে না, তাদের প্রধান কারণ তারা সংসার সামলাতে পারছেন না, বা সন্তান ধারণ করেছেন, সন্তানকে রেখে কর্মস্থলে যেতে পারছেন না। এত দীর্ঘ সময় কোন সন্তানকে রেখে যদি কর্মস্থলে থাকেন, তাহলে সন্তানের উপর এর ব্যাড ইম্প্যাক্ট পড়ে, সংসারের উপর, স্বামীর উপর এর ব্যাড ইম্প্যাক্ট পড়ে, যে কারণে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় উচ্চশিক্ষিত নারীরা চাকরি ছেড়ে তারপর সংসার করছেন। অনেক ভালো ভালো ম্যান পাওয়ার আমাদের এখান থেকে চলে যাচ্ছে। উচ্চশিক্ষিত নারীরা অনেক ক্ষেত্রে শুধু এই সংসার সামলানোর জন্য, বিশেষ করে যাদের অবস্থা সম্পন্ন আছে বা যাদের আর্থিক অবস্থা ভালো, তারা চাকরির যোগ্য হলেও বা চাকরির জন্য সমস্ত প্রস্তুতি, পড়ালেখা, পরিশ্রম করলেও শেষ পর্যন্ত আর চাকরি করছেন না সংসার করার জন্য। একজন নারী মূলত শেষ পর্যন্ত তার সংসারটাকে প্রায়োরিটি দেন এবং বেছে নেন, যার ফলে তাকে চাকরি ছেড়ে দিতে হয়। এবং সেই চাকরি ছাড়ার ফলে অনেক নারী দেখা যায় খুব ভালো চাকরি ছেড়ে দেওয়ার পরে তারা অনেক ধরনের ফ্রাস্ট্রেশনে ভোগেন এবং ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। কারণ যে নারী চাকরি করার ফলে পরিবারে সচ্ছলতা এনেছিল, সেই নারী যখন চাকরি না করে শুধুই সংসার সামলায়, তখন আর্থিক একটা অনটন দেখা দেয়, কিংবা তার সামাজিক মূল্য অনেকটাই নিচে নেমে আসে। তো এই কারণে এই যে সামাজিক নির্যাতন, নারী নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, এর সব কিছুই কমিয়ে দিতে পারে এই একটি অফার। সেই অফারটি কি? নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা, সেটি 5 ঘন্টা হোক বা 4 ঘন্টা হোক। কর্মসংস্থান বাড়বে কেন? বাড়বে এই কারণে যে যখন তারা দেখবে যে কর্মসংস্থান তাদের জন্য সহজ, তখন তারা সংসারের পাশাপাশি কর্মসংস্থানে যোগ দিতে আগ্রহী বোধ করবে, এবং তার পরিবারও তাকে সেই কর্মস্থানে যোগ দিতে উৎসাহিত করবেন। আরও কিভাবে কর্মসংস্থান বাড়বে? যেখানে এখন একজন নারী 8 ঘন্টা ডিউটি করছেন, যদি তাদের ডিউটি 4 বা 5 ঘন্টা করা হয়, তাহলে বাকি ডিউটি করবে কে? এই বাকি ডিউটি করবে আরো একজন মহিলা বা নারী। অর্থাৎ অ্যাট এ টাইম 2জন নারীর কর্মসংস্থান হচ্ছে একই জায়গায়। এতে নারীদের কর্মসংস্থান বাড়বে, নারীরা তাদের সুযোগ সুবিধা বেশি পাবে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আরামে কমফোর্ট জোনেই থেকে তারা তাদের এই কর্মসংস্থানকে
হ্যান্ডেল করতে পারবেন, তাদের চাকরি বাঁচাতে পারবেন এবং সন্তান লালন পালন করতে পারবেন। এমন একটি সুযোগ দেওয়ার পরও যদি কেউ সমালোচনা করে তাহলে ধরে নিতে হবে এটা স্রেফ বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। যদি জামাত এবার ক্ষমতায় আসে এবং সত্যি সত্যি নারীদের জন্য এই ধরনের একটি ব্যবস্থা তারা প্রবর্তন করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশে একটি বিপ্লবী ঘটনা ঘটে যাবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এক শ্রেণীর মানুষ জামাতের ব্যাপারে অপপ্রচার চালায় যে জামাত ক্ষমতায় আসলে নারীরা কাজ করতে পারবে না, বাইরে বের হতে পারবে না, তাদেরকে সবসময় কালো বোরকা দিয়ে ঢেকে রাখা হবে, নানা ধরনের ইসলামের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে নারীদের বিরুদ্ধে তাদেরকে খেপানো হয় যাতে তারা জামাতকে বা ইসলামকে সাপোর্ট না করে। অর্থাৎ ইসলামকে সবসময় নারী বিদ্বেষী হিসেবে দেখানোর একটা চেষ্টা চালানো হয়। এটি নারী অধিকার কর্মী হোক কিংবা নারীবাদীরা হোক কিংবা ইসলাম বিদ্বেষী শক্তি হোক, তারা এটা করে থাকেন। কিন্তু তাদের কুঠারাঘাত করলেন এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের বিরুদ্ধে নারী বিদ্বেষী যত অপপ্রচার চালানো হলো তার ঠিক বিপরীতে তিনি নির্বাচনের আগ মুহূর্তে এমন একটি অফার দিয়েছেন যে নারীদের কর্মসংস্থান হবে 5 ঘন্টা, কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। একই সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে যেসব নারীর কর্মঘণ্টা কম সেসব ক্ষেত্রে নারীর অংশগ্রহণটা অনেক বেশি। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে নারীদের অংশগ্রহণ অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং তারা একই সঙ্গে কমফোর্টেবলি কাজ করছেন এবং সংসার সামলাচ্ছেন। আমরা আশা করছি এই কর্মঘণ্টা কমানোর পাশাপাশি কর্মজীবী নারীরা এবং মায়েরা যেন স্বতঃস্ফূর্তভাবে আরামদায়কভাবে ডিউটি করতে পারেন, তার জন্য এই প্রত্যেকটি প্রতিষ্ঠানে বেবি সিটিং এর ব্যবস্থা থাকবে, তাদের জন্য মাতৃ কেয়ারের ব্যবস্থা থাকবে, বাচ্চাদের যাতে সে তার কর্মস্থানে রেখে তিনি আরামদায়কভাবে তার কাজটি সম্পাদন করতে পারেন। অনেকেই মনে করেন নারীদের কর্মসংস্থানের মাধ্যমে পুরুষের কর্মসংস্থান কমে যাবে, এটিও ভুল ধারণা। কারণ নারীর কর্মসংস্থান কর্মক্ষেত্র আর পুরুষের কর্মক্ষেত্র সব ক্ষেত্রে এক নয়। দ্বিতীয়ত হচ্ছে পুরুষের কর্মসংস্থানকে কেড়ে নিয়ে নারীদেরকে দেয়া হবে, ব্যাপারটাও এরকম নয়। এর চেয়েও বড় কথা হচ্ছে যে কর্মসংস্থান বাংলাদেশে এখন যে অবস্থায় আছে সেখানেও ঠিক যোগ্য মানুষ যোগ্য জায়গায় পাওয়া যাচ্ছে না। কর্মসংস্থানের সংকট যেমন আছে, যোগ্য কর্মীরও সংকট রয়েছে। এটা মোকাবেলা করতে হলে নারীদেরকে পিছিয়ে রাখলে হবে না, তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। তবে যদি এরকম হয় নারীদের জন্য কর্মক্ষেত্র, বিশেষ বিশেষ কর্মক্ষেত্রগুলোকে যদি আইডেন্টিফাইড করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নারীরা আরো বেশি কমফোর্ট জোনে থেকে তাদের কর্মসংস্থানকে ফ্লারিশ করতে পারবেন, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবেন, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন। শুধুমাত্র পুরুষের উপর নির্ভর করে এই অর্থনীতিকে চাঙ্গা করা খুব একটা সম্ভব নয়। নারী এবং পুরুষ যৌথভাবে একটি সংসারকে যেমন চাঙ্গা করছেন তেমনি দেশের অর্থনীতিকেও চাঙ্গা করতে পারেন। কারণ আমরা দেখছি বাংলাদেশে অর্ধেকের বেশি নারী, অর্ধেকের একটু বেশি হচ্ছে নারীর সংখ্যা। এদেরকে কোনোভাবেই কর্মসংস্থান থেকে দূরে সরিয়ে রাখলে বাংলাদেশের কর্মসংস্থানের পরিবেশ ভালো হবে না, অর্থনীতি চাঙ্গা হবে না। ধরা যাক যদি গার্মেন্টসের পরিবর্তনটাই এরকম হয় যে নারী সেখানে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা ডিউটি করবে, তাহলে প্রত্যেকটা গার্মেন্টসে নতুন কর্মী নিয়োগ দিতে হবে, অর্থাৎ নারীর একটি বিশাল কর্মসংস্থান সেখানে সৃষ্টি হবে। সরকারি কর্মক্ষেত্রগুলোতেও যদি সেম 5 ঘন্টা ডিউটি করা হয় তাহলে বাকি ঘন্টা বাকি আওয়ার ডিউটি করার জন্য আবার নারীদের নিয়োগ দিতে হবে। একটি বড় ধরনের কর্মসংস্থা রাতারাতি তৈরি হচ্ছে। অতএব নারীরা এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবেন এবং এর একটা প্রভাব জামাত ইসলামের এবারের নির্বাচনে, জাতীয় নির্বাচনে জামাত ইসলামের পক্ষে দেখা যাবে বলে আমাদের ধারণা। ঠিক যেভাবে ডাকসু রাকসু জাকসু নির্বাচনগুলোতে আমরা দেখেছি এবং চকসু নির্বাচনও দেখেছি নারী ভোটারদের সমর্থন পেয়েছে ছাত্র শিবির, ঠিক একইভাবে এবার মহিলাদের নারী ভোটারদের একচেটিয়া সাপোর্ট পেতে পারে জামাত, এই জামাত আমিরের একটি অফারের কারণে। ইতিমধ্যে আমরা দেখেছি জামাতের নারী ভোটাররা তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন, ভোটের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছেন, এমনকি বিভিন্ন তালিম অনুষ্ঠানের মাধ্যমেও নারীদেরকে তাদের মনোবল তৈরি, তাদের আমানত রক্ষার তাগিদ দিচ্ছেন, যা এক প্রকার নির্বাচনের জন্য খুবই সহায়ক বলেই মনে করা হচ্ছে।
আমরা জানি না জামাত আমির সামনের দিনগুলোতে আর কি কি অফার দেবেন, তবে এরকম চমক অফার হয়তো আরো থাকতে পারে। সেই অফারগুলো যদি আসে তাহলে অবশ্যই জামাত ইসলাম আগামী নির্বাচনে একটি ভালো রেজাল্ট করবে বলে এটা আমরা ধারণা করতেই পারি। এর আগে যে অফারগুলো ছিল সেটি হচ্ছে ছেলেদের জন্য, বেকার যুবকদের জন্য, সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে এক হাতে সার্টিফিকেট, অপর হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরেকটি অফার হচ্ছে যার চাকরি দেওয়া যাবে না তাকে দেওয়া হবে উদ্যোক্তা হবার জন্য লোন, ঋণ দেওয়া হবে, বিনা সুদের ঋণ, এবং হচ্ছে তাকে দেওয়া হবে বেকার ভাতা। তো এরকম বেশ কিছু অফার যেহেতু এখন জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আমরা আশা করছি এর সবগুলোই আগামী নির্বাচনে ভালো প্রভাব ফেলবে। এবং ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী মহলে বা জামাত বিরোধী মহলে ব্যাপক শোরগোল চলছে। জামাতকে কোনোভাবেই নির্বাচন থেকে পিছিয়ে রাখতে বা নির্বাচনে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, জামাতকে বড় ধরনের প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করেছে অনেক বড় বড় দল। বিশেষ করে একটি বড় দল জামাতকে এখন প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছে, এবং তারাও নানান ধরনের অফার নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছেন। যদিও সেসব অফার খুব একটা প্রচার পাচ্ছে না, কারণ তারা 31 দফার মধ্যে আটকে আছেন বলে মনে করছেন অনেকে। আর সেই 31 দফা কোনোভাবে জনগণের সামনে খুব একটা প্রচার হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তার মাঝখানে এরকম একটি দুটি করে যখন অফার জামাতের পক্ষ থেকে দেয়া হচ্ছে, সেটি রাজনীতিতে আলোচনায় একটি বড় ধরনের ঝড় তুলছে। এরকমটি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে আমরা অপেক্ষা করছি যে আর কি অফার জামাত আমির কিংবা জামাতের পক্ষ থেকে আসে। অবশ্যই দেশের মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনের আগে ইশতেহারে এমন কিছু যুক্ত হবে যেটা বাংলাদেশের মানুষ অত্যন্ত সানন্দে গ্রহণ করে নেবে এবং জামাতের প্রতি আস্থা রাখতে বদ্ধপরিকর হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের এটাই প্রত্যাশা, আপনারা জনকল্যাণের জন্য আপনাদের ভাবনাগুলো জনগণের সামনে প্রকাশ করুন এবং সত্যি আপনাদের সেই কথাগুলো আপনারা বাস্তবে পরিণত করুন। 10 টাকার চাল এর মতো যে মিথ্যা অফার আপনারা দিয়েছিলেন সেরকম মিথ্যা কোনো অফার নয়, বরং প্রত্যেকটা অফার বাস্তবায়নযোগ্য, এবং বাস্তবায়নযোগ্য অফারগুলো দিয়ে মানুষের আস্থা নিন এবং মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিন। যে রক্তের বিনিময়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই রক্তের বাংলাদেশে যেন তারা সুখে থাকতে পারে, শান্তিতে দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে, সে ব্যবস্থা করুন। রাজনৈতিক দলগুলোর প্রতি এই আবেদন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে কোনো মুহূর্তে আমার লাইটটা অফ হয়ে যেতে পারে, আমি তো খুব ভয়ে আছি।